হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের মধুমিতা দিদি। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12-এর যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের যে ভূগোল বিষয়ের যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে, যেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মূলতত্ত্বের একটা পাঠ রয়েছে, যেটা হচ্ছে মহীসঞ্চরণ মতবাদ। হ্যাঁ, আজকে মহীসঞ্চরণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এখান থেকে কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে হবে। প্রথমেই যে তুমি একটা কোশ্চেন্স লিখে মুখস্থ করবে সেটা কিন্তু একদমই করবে না, কারণ এটা সব থেকে বড় একটা ভুল। ঠিক আছে? তো কিভাবে কনসেপ্ট ক্লিয়ারের সাথে সাথে এমসিকিউ প্রশ্নগুলোও তোমরা খুব সহজে করতে পারবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো এবং আমি এখান থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন দেব সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো। আর আর পাশাপাশি একটা কথা মনে রেখো, যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের দেবো সেই কোশ্চেনগুলো যাতে একটা পেজের মধ্যেই ছোট ছোট করে লেখা থাকে, যাতে তোমাদের রিভিশন করতে অনেকটা সুবিধা হয়। ঠিক আছে? তো আজকে আমরা করবো কি, প্রাকৃতিক ভূগোলের মূলতত্ত্ব বা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির একটা পার্ট রয়েছে। ঠিক আছে? একটা হচ্ছে মহীসঞ্চরণ তত্ত্ব। আচ্ছা, এই যে মহীসঞ্চরণ তত্ত্ব রয়েছে না, এই মহী মানে কি? মহী মানে মহাদেশ, আর সঞ্চরণ মানে কি? সরে যাওয়া। আর তত্ত্ব মানেই তো জানো, কোনো কিছু বিষয় নিয়ে একটা প্রকাশ করা, সেটাই হচ্ছে তত্ত্ব। বা কোনো কিছু বৈজ্ঞানিক ভিত্তিতে যেটা দেওয়া হয় সেটাই হচ্ছে তত্ত্ব। তো প্রথমেই মহী মানে কি? মহাদেশ। এই মহাদেশগুলি যখন সঞ্চরণ বা সরে যাচ্ছে সেটাই হচ্ছে মহীসঞ্চরণ তত্ত্ব। অর্থাৎ মহাদেশগুলি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াকেই বলা হচ্ছে মহীসঞ্চরণ তত্ত্ব। আর এই মহীসঞ্চরণ তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ পার্ট যে রয়েছে সেটা হচ্ছে যে এই যে মহীসঞ্চরণ যে হয়েছে না, মহাদেশগুলি যে সরে গেছে, এই মহাদেশগুলি কিন্তু প্রথম দিক থেকে এরকম সরে যায়নি। প্রথম দিকে মহাদেশগুলি, আমাদের কয়টা মহাদেশ রয়েছে? আমাদের মহাদেশ রয়েছে কয়টা? কয়টা রয়েছে? 7টা মহাদেশ রয়েছে। কয়টি মহাসাগর রয়েছে? 5টি মহাসাগর রয়েছে। কয়টি মহাদেশ দেখে নাও। প্রথমে হচ্ছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ওশিয়ানিয়া আর অ্যান্টার্কটিকা। তো আমাদের 7টা মহাদেশ রয়েছে। তাহলে প্রথম প্রশ্ন হয়ে গেল মহীসঞ্চরণ। হ্যাঁ, তার আগে বলি যে মহীসঞ্চরণ কি? মহীসঞ্চরণ হচ্ছে মহাদেশগুলি সঞ্চারণকে মহীসঞ্চরণ বলা হচ্ছে। আবার এই মহীসঞ্চরণ যে প্রক্রিয়াটা রয়েছে এটা অনেকটা ধীর প্রাকৃতিক প্রক্রিয়া। মানে হচ্ছে মহাদেশগুলি একে অপরের থেকে সঞ্চারিত হয়েছিল, কিন্তু সেটা ধীরে ধীরে হয়েছিল বলেই এটা একটা কি প্রক্রিয়া? ধীর প্রক্রিয়া। আবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে মহাদেশগুলি, 3 নম্বর প্রশ্ন হচ্ছে মহাদেশগুলি কয়টি মহাদেশ রয়েছে? তো দেখো, প্রথমেই আমি বললাম যে মহাদেশগুলি কি ছিল। মহাদেশগুলি হচ্ছে প্রথমেই এই যে মহাদেশগুলি সঞ্চরণ ঘটেছিল, প্রথমেই মনে রাখবে মহাদেশগুলি একত্রিত ছিল। এই যে মহাদেশগুলি, এই 7টা মহাদেশ মিলে একত্রিত ছিল প্রথম দিকে, মানে প্রাথমিক দিকে, প্রায় সেটা অনেক বছর যুগে, মানে 34 কোটি বছর আগে। এই বছরগুলোতে কি ছিল? সমগ্র ওই যে 7টা মহাদেশ রয়েছে, এই 7টা মহাদেশ কিন্তু একত্রিত ছিল। ঠিক আছে? আর যেমন ডিমের কুসুম দেখলে কিরকম, কুসুম যেরকম একসাথে থাকে সেরকম হচ্ছে মহাদেশগুলি একটা সময় এক পরস্পর ছিল, একদম সংযুক্ত ছিল। এবার কার্বনিফেরাস কোন একটা যুগে মহাদেশগুলির সঞ্চরণ ঘটলো, যেটাই হচ্ছে মহীসঞ্চরণ তত্ত্ব। তো মহাদেশগুলি প্রথমেই যে একত্রিত ছিল সেটার নাম ছিল প্যানজিয়া। অর্থাৎ মহাদেশগুলি একত্রিত ছিল সেটা হচ্ছে কি নাম? তার হচ্ছে প্যানজিয়া নাম ছিল। যাই হোক, তো প্রথমেই দুটো প্রশ্ন আমি তোমাদের বলে দিলাম যে মহাদেশ কয়টি রয়েছে। আমাদের মহাদেশের সংখ্যা কয়টি? 7টি। যদি বলে মহাসাগর কয়টি, তাহলে কয়টি? 5টি। কি কি মহাসাগর? প্রশান্ত মহাসাগর, মানে এই দুই দিকটাই কি সাগর? প্রশান্ত মহাসাগর। পৃথিবীতে তো গোল, তো এদিকে প্রশান্ত মহাসাগর, এদিকেও প্রশান্ত মহাসাগর, গোল করে ঘিরে। তো ওটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগর রয়েছে, এদিকে ভারত মহাসাগর রয়েছে, সুমেরু মহাসাগর, কুমেরু মহাসাগর রয়েছে। তাহলে কয়টি মহাসাগর রয়েছে? 5টি মহাসাগর রয়েছে এবং 7টি মহাদেশ রয়েছে। তার পাশাপাশি প্রথম যেটা প্রশ্ন বললাম যে মহীসঞ্চরণ কাকে বলে বা মহীসঞ্চরণ কি, যদি প্রশ্ন আসে এমসিকিউ প্রশ্ন হচ্ছে কি কি, তাহলে মহীসঞ্চরণ হচ্ছে মহাদেশগুলি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা সঞ্চরণকেই বলা হচ্ছে মহীসঞ্চরণ। আর এই মহীসঞ্চরণ যে ব্যাপারটা রয়েছে এটা অনেকটা ধীর প্রাকৃতিক প্রক্রিয়া, বা মহীসঞ্চরণ একটি কি প্রক্রিয়া? একটি ধীর প্রাকৃতিক প্রক্রিয়া, মানে এটা ধীর গতিতে হয়ে থাকে। মহাদেশগুলি যখন একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল তখন খুব ধীরে ধীরে ধীর গতিতে কিন্তু একে অপরের থেকে দূরে সরে গেছিল, তাই এটা হচ্ছে একটা ধীর প্রাকৃতিক প্রক্রিয়া। এরপর হচ্ছে মহাদেশগুলি প্রথম দিকে আমরা জানলাম যে একত্রিত ছিল, যার নাম কি ছিল? প্যানজিয়া। এই প্রশ্নটা কিভাবে ঘুরিয়ে আসতে পারে পরীক্ষায়, আমি আমার নোট থেকে তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি।
পৃথিবীর অতীতকালের সকল মহাদেশের মিলিত অতি বৃহৎ রূপ কি? প্যানজিয়া। প্যানজিয়া শব্দের অর্থ কি? প্যানজিয়া শব্দের অর্থ হচ্ছে সমগ্র পৃথিবী। এই যে সমগ্র পৃথিবীটা, তো সমগ্র পৃথিবী হচ্ছে প্যানজিয়া, অথবা সমগ্র মহাদেশ। প্যানজিয়া শব্দের অর্থ কি? সমগ্র মহাদেশ, মানে সব মহাদেশ। পৃথিবীর আদি স্থলভাগ প্যানজিয়ার অস্তিত্ব ছিল যে সময়, সেটা হচ্ছে 34 কোটি বছর আগে, অর্থাৎ কার্বনিফেরাস যুগে। এই যে যুগটা ছিল, যে যুগে হচ্ছে মহাদেশগুলি একত্রিত ছিল, সেই যুগটার নাম কি? কার্বনিফেরাস যুগে। এই কার্বনিফেরাস যুগটা হচ্ছে প্রায় 34 কোটি বছর আগে। তাহলে 34 কোটি বছর আগে মহাদেশগুলি একত্রিত ছিল, একত্রে অবস্থান করত। আচ্ছা, এবার যেটা আমরা জানবো যে এই যে প্যানজিয়া থেকে যে সমস্ত প্রশ্ন আসবে, আমি তাদেরকে বলে দিলাম যে প্যানজিয়া থেকে কি কি প্রশ্ন আসবে। এটা হচ্ছে প্যানজিয়া, অর্থাৎ মহাদেশগুলি যখন একত্রিত ছিল কার্বনিফেরাস যুগে, তাহলে কোন যুগে প্রশ্ন আসতে পারে, কোন যুগে মহাদেশগুলি একত্রিত ছিল? সেটা হচ্ছে কার্বনিফেরাস যুগে। আবার প্যানজিয়া শব্দের অর্থ কি? তাহলে সেটা বলবে যে প্যানজিয়া শব্দের অর্থ হচ্ছে সমগ্র মহাদেশ। এই যে মহাদেশগুলি একত্রিত ছিল, এই মহাদেশগুলি যখন একত্রিত ছিল তার নাম কি ছিল? প্যানজিয়া। আর এই প্যানজিয়াকে ঘিরে, অর্থাৎ এই যে একটা মহাদেশকে ঘিরে যে মহাসাগরটা ছিল তার নাম ছিল প্যান্থালাসা। এই প্যানজিয়া এবং প্যান্থালাসা নিয়ে কে কেন্দ্র করে যে প্রশ্নগুলো পরীক্ষায় তোমাদের কিভাবে আসতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা খাতার মধ্যে এভাবে কিন্তু নোট করো, ঠিক আছে? যেহেতু তোমাদের পাঁচ ধরনের প্রশ্ন আসবে, কোথাও শূন্যস্থান পূরণ করো, কোথাও বিবৃতি ব্যাখ্যা, আবার কোথাও ডিরেক্টলি আসতে পারে কোশ্চেন্স। তো আমি এভাবেই তোমাদের কোশ্চেনগুলো রেডি করেছি, ঠিক আছে? তোমরা খাতায় লিখে রাখবে। চলো আমি তোমাদেরকে প্যানজিয়া এবং প্যান্থালাসাকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো কিভাবে আসতে পারে সেটা আমি তোমাদের এখন বলবো। তো পৃথিবীর অতীতকালে সকল মহাদেশের মিলিত বৃহৎ রূপ, মানে পৃথিবীর অতীতকালে সকল মহাদেশের যে মিলিত মানে একসাথে ছিল, সেটার বৃহৎ রূপ, মানে সেটার একটা বড় রূপ কি ছিল, তাকে কি বলা হয়? প্যানজিয়া। বা প্যানজিয়া শব্দের অর্থ কি? সমগ্র মহাদেশ, সমগ্র মহাদেশ। তারপরে পৃথিবীর আদি স্থলভাগ প্যানজিয়ার অস্তিত্ব ছিল যে সময়, অর্থাৎ এই যে প্যানজিয়াটা মানে সমগ্র মহাদেশ একত্রিত ছিল কোন সময়? 34 কোটি বছর আগে। পৃথিবীর সমগ্র জলভাগের বা মহাসাগরের মিলিত রূপ, অর্থাৎ পৃথিবীর সমগ্র জলভাগ, এই জলভাগটাকে কি বলা হচ্ছে? প্যানথালাসা। প্যান্থালাসা শব্দের অর্থ কি? সমগ্র সমুদ্র। অনেকগুলো পয়েন্ট দিতে পারে ABCD করে, তাহলে এটার উত্তরটা কি হবে? সমগ্র সমুদ্রকে প্যান্থালাসা বলা হতো আর কি। প্যানজিয়া শব্দের অর্থ কি? এটা শূন্যস্থান পূরণ করো। প্যানজিয়া শব্দের অর্থ কি? সেটা হচ্ছে অখণ্ড মহাদেশ, অখণ্ড মহাদেশ। তারপরে প্যান্থালাসা শব্দের অর্থ কি? অখণ্ড সমুদ্র বা মহাসাগর। কোন যুগের শেষ ভাগ পর্যন্ত মহাদেশের ভূখণ্ডগুলি একত্রে অবস্থান করত? আমরা জানি কার্বনিফেরাস যুগে মহাদেশগুলি একত্রিত ছিল, কিন্তু আরেকটা যুগ ছিল যার শেষ ভাগে, মানে সেই যুগটার শেষের দিকে মহাদেশগুলি একত্রিত ছিল, সেটা হচ্ছে প্যালিওজোইক যুগে। সেই প্যালিওজোইক যুগের শেষ ভাগে মহাদেশগুলি একত্রিত ছিল। তাহলে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এভাবে আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, এই যে প্যানজি এবং প্যান্থালাসাকে কেন্দ্র করে। আর আমি যেটা তোমাদের যে প্রত্যেকটা প্রশ্ন বললাম সেই প্রত্যেকটা প্রশ্ন খাতায় কিন্তু লিখে রাখো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। পরবর্তী সময়ে এই যে মহীসঞ্চরণ হলো, মহাদেশগুলি বিচ্ছিন্ন হয়ে গেল, এরপর কিছু কিছু বিজ্ঞানী রয়েছে, কিছু কিছু ভূগোলবিদ রয়েছে যারা কিনা এই মহীসঞ্চরণ তত্ত্বটা, অর্থাৎ মহাদেশের সঞ্চরণকে নিয়ে বিভিন্ন তারা ব্যাখ্যা দিয়েছিলেন। সেটাই হচ্ছে মহীসঞ্চরণ তত্ত্বের বিকাশ। অর্থাৎ মহীসঞ্চরণ তত্ত্বটা কিভাবে গড়ে উঠলো? এই তত্ত্বটা তো হুট করে আর হয়ে যায়নি, এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একের পর এক ভূগোলবিদ বিজ্ঞানী যখন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তাদের যখন ধারণা হয়েছিল, তখন থেকেই ধীরে 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 এই মহীসঞ্চরণ মতবাদটা কিন্তু গড়ে উঠেছে, ঠিক আছে? তো প্রথমেই হচ্ছে মহীসঞ্চরণ তত্ত্বটির বিকাশ। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ, এখানে খুব সুন্দরভাবে পড়তে হবে, কনসেপ্ট বুঝতে হবে, পরপর কোন বিজ্ঞানী দিয়েছিল পরীক্ষা, ধারণা দিয়েছিল, সেটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, যে পরপর পর্যায়ক্রমে সাজাও, ঠিক আছে? এইভাবে আসতে পারে প্রশ্নগুলো। তো প্রথম হচ্ছে তত্ত্বটির বিকাশ, অর্থাৎ এই যে তত্ত্বটা রয়েছে সেটা বা কীভাবে গড়ে উঠলো, কে প্রথম ধারণা দিল, সেটাই হচ্ছে তত্ত্বটির বিকাশ। তো প্রথম অবস্থায় এটা হচ্ছে 1620 সালে ফ্রান্সিস বেকন তার নোভাম অর্গানাম গ্রন্থে, তাহলে কি 1620 সালে, তাহলে প্রথম হচ্ছে 1620 সালে ফ্রান্সিস বেকন তার নোভাম অর্গানাম গ্রন্থ,
তাহলে প্রশ্ন আসতেই পারে যে ফ্রান্সিস বেকনের গ্রন্থটির নাম কি? তাহলে এটা হবে নোভাম অগানাম গ্রন্থ। এই নোভাম অগানাম গ্রন্থে তিনি মূলত কি করেছেন? তিনি মূলত হচ্ছে, এক নাম্বার দিয়েছি, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার যে একটা ভাঁজ রয়েছে, এই ভাঁজটাকে সংযুক্ত করা যাবে এই বিষয়ে কিন্তু তিনি মতামত আরোপ করেছেন। মানে তিনি বলেছেন যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা যে রয়েছে, এই আফ্রিকা হচ্ছে তো প্রথমেই হচ্ছে ফ্রান্সিস বেকন তার নোভাম অগানাম গ্রন্থে কি বলেন? নোভাম যে অগানাম গ্রন্থটি রয়েছে, সেই গ্রন্থে তিনি মূলত হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার যে সাদৃশ্য খুঁজে পান, মানে এটাকে জোড়া লাগানো যাবে, এই ধারণা তিনি কিন্তু পেয়েছিলেন। তিনি দিয়েছিলেন যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা, দেখো দক্ষিণ আমেরিকার যে একটু ইয়েটা রয়েছে, সেখানের সাথে কিন্তু এটা যদি আমরা জুড়ে দিই তাহলে কিন্তু এটা যুক্ত হয়ে যাবে। তো এটা তিনি প্রথম আভাস পেয়েছিলেন। তাহলে 1620 সালে প্রথম ফ্রান্সিস বেকন তার নোভাম অগানাম গ্রন্থে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার যে সাদৃশ্য প্রথম তিনি খুঁজে পেয়েছিলেন। প্রথমে তিনি সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন। এরপর এই ফ্রান্সিস বেকনকে নিয়ে কি কি প্রশ্ন হতে পারে, ফ্রান্সিস বেকনকে নিয়ে কি কি কোশ্চেন হতে পারে সেটা আমি তোমাদেরকে এখন একটা বলে দিচ্ছি প্রশ্ন আমার নোট থেকে। তো কি কি প্রশ্ন হতে পারে ফ্রান্সিস বেকন? তো প্রশ্নটা আসতে পারে 1620 সালে ফ্রান্সিস বেকন যে দুটি মহাদেশের উপকূলের সাদৃশ্য প্রথম উল্লেখ করেন, তাহলে কোন দুটি মহাদেশের সাদৃশ্য প্রথম উল্লেখ করেছিলেন ফ্রান্সিস বেকন? সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার মহাদেশ। ঠিক আছে, এরপরে হচ্ছে 1858 সালে অ্যান্টনিও স্নাইডার পেলেগ্রিনি, অর্থাৎ 1620 সালে ফ্রান্সিস বেকন তার ধারণা দেওয়ার পর, তার সাদৃশ্য সাদৃশ্য খুঁজে পাওয়ার পর, এরপরে কি করে 1858 সালে অ্যান্টনিও স্নাইডার পেলেগ্রিনি যিনি ছিলেন, তিনি হচ্ছে কি করেন, এই যে ইউরোপ রয়েছে না, ইউরোপ এবং উত্তর আমেরিকা যে রয়েছে, এখানকার তিনি হচ্ছে একই প্রকার উদ্ভিদ দেখে তিনি মূলত এর সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন। 1858 সালে অ্যান্টনিও স্নাইডার পেলেগ্রিনি এই যে ইউরোপ মহাদেশ রয়েছে এবং উত্তর আমেরিকা রয়েছে, এই ইউরোপ এবং উত্তর আমেরিকার সরে যাওয়া প্রসঙ্গে তিনি কিন্তু তার মতামত উপস্থাপন করেছিলেন, তার ধারণা উপস্থাপন করেছিলেন। তাহলে সর্বপ্রথম কোন বিজ্ঞানী ইউরোপ এবং উত্তর আমেরিকা সরে যাওয়া প্রসঙ্গে তিনি মতামত পোষণ করেছেন বা মতবাদ দিয়েছেন বা ধারণা লাভ করেছিলেন? সেটা হচ্ছে সর্বপ্রথম তার তত্ত্ব উপস্থাপন করেছিলেন। ঠিক আছে, সেটাই হচ্ছে কে দিয়েছেন? তাহলে অ্যান্টনিও স্নাইডার পেলেগ্রিনি 1858 সালে। এই অ্যান্টনিও স্নাইডার পেলেগ্রিনি তিনি কিন্তু প্রথমেই কি করেছেন, মানে 1620 সালে যখন ফ্রান্সিস বেকন তিনি কি করেছেন, শুধুমাত্র সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন, মানে তিনি মনে করেছেন যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা একই রকম ছিল। কিন্তু 1858 সালে যিনি অ্যান্টনিও স্নাইডার পেলেগ্রিনি ছিলেন, তিনি হচ্ছে কি করেছিলেন, তিনি হচ্ছে উত্তর আমেরিকা এবং ইউরোপের যে সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন এবং সেটা সম্পর্কে তিনি কিন্তু তত্ত্বটা উপস্থাপন করেছিলেন। তাহলে তিনি কিন্তু তত্ত্ব উপস্থাপন করেছিলেন। তো অ্যান্টনিও স্নাইডারকে নিয়ে যে সমস্ত প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, সেই প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথম মহাদেশীয় সঞ্চরণ মতবাদ উপস্থাপন করেন কে? সর্বপ্রথম মহাদেশীয় সঞ্চরণ মতবাদ উপস্থাপন করেন কে? তো প্রথমেই হচ্ছে অ্যান্টনিও স্নাইডার পেলেগ্রিনি 1858 সালে তিনি মূলত সর্বপ্রথম এই যে মহিসঞ্চরণ মতবাদটা উপস্থাপন করেছিলেন। এর পরবর্তী কি, অ্যান্টনিও স্নাইডার পেলেগ্রিনি আমেরিকা ও ইউরোপ মহাদেশের সাদৃশ্য খুঁজে পান কি দেখে, মানে এই যে উত্তর আমেরিকা এবং ইউরোপ যে সরে গেছিল, তিনি কি দেখে সাদৃশ্য খুঁজে পান যে উত্তর আমেরিকা এবং ইউরোপ একই ছিল, আগে একই রকম সংযুক্ত ছিল। তো এটা তিনি খুঁজে পেয়েছিলেন হচ্ছে একই প্রকার উদ্ভিদ দেখে। তিনি কি বুঝেছিলেন যে উত্তর আমেরিকা যে উদ্ভিদটা রয়েছে, সেই উদ্ভিদটাই আবার ইউরোপে রয়েছে। তো একই প্রকার উদ্ভিদ দেখে তিনি মূলত কি করেছিলেন, এই যে মহিসঞ্চরণ তত্ত্বটা উপস্থাপন করেছিলেন। তো মূলত দুটো প্রশ্ন আমি যে বললাম, এই দুটো প্রশ্ন কিন্তু অ্যান্টনিও স্নাইডার যে পেলেগ্রিনি রয়েছেন তার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে হেনরিক ওয়েটস্টাইন, তিনি মূলত কি করেছেন, হেনরিক যে ওয়েটস্টাইন রয়েছে তিনি মূলত কি করেছেন, তিনি বলেছেন সূর্যের অভিকর্ষীয় বলের কারণে, অর্থাৎ সূর্যের অভিকর্ষীয় বল মানে সূর্যের যে আকর্ষণ, সেই আকর্ষণ বলের কারণে মহাদেশগুলি কি করেছে নাকি, সূর্য যেহেতু এদিকে আছে, তো সূর্য থাকার কারণে কি হচ্ছে, মহাদেশগুলি নাকি পশ্চিম দিকে সরে আসছে। যেহেতু পশ্চিম দিকে সূর্য অবস্থান করছে, সেহেতু তিনি কি বলেছেন যে পশ্চিম দিকে অভিকর্ষজ বলের কারণে, মানে আকর্ষণের কারণে মহাদেশগুলি পশ্চিম দিকে
স্থানান্তর হচ্ছে, এটা তিনি কথা বলেছেন। কি বলেছেন? হেনরিক ওয়েটস্টাইন। তাহলে হেনরিক ওয়েটস্টাইনকে নিয়ে যে সমস্ত প্রশ্ন, একটা প্রশ্ন আসতে পারে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন ভূ পদার্থবিদ সূর্যের অভিকর্ষীয় টানের প্রভাবে মহাদেশগুলির স্থানান্তরের কথা বলেন? হেনরিক ওয়েটস্টাইন উত্তরটা হবে। এর পরবর্তী হচ্ছে 1902 সালে অস্ট্রেলিয়ার ভূতত্ত্ববিদ কে ছিলেন? এডওয়ার্ড সুইস। তিনি দ্য ফেস অফ আর্থ গ্রন্থে তিনি মূলত কি করেছিলেন? দ্য ফেস অফ আর্থ গ্রন্থে তিনি 2 সালে অস্ট্রেলিয়ার ভূতত্ত্ববিদ যে 1902 সালে অস্ট্রেলিয়ার ভূতত্ত্ববিদ যিনি রয়েছেন তিনি হচ্ছে এডওয়ার্ড সুইস। তিনি মূলত দ্য ফেস অফ দ্য আর্থ, এই যে দ্য ফেস অফ দ্য আর্থ যে গ্রন্থটা রয়েছে, এই গ্রন্থে তিনি কি করেছিলেন? তিনি বলেছিলেন যে ভূত্বকের ওপরে রয়েছে, মানে আমাদের যে ভূত্বক রয়েছে, মানে মাটি রয়েছে, এই ভূত্বক পৃথিবীকে যদি, গোটা পৃথিবীকে যদি আমরা এই অংশটা দেখি, তাহলে এই ভূত্বকের ওপরে রয়েছে যে স্তরটা, মানে ভূত্বকের নিচে যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে কি সিয়াল, আর নিচেরটা যে একটা ভারী স্তর রয়েছে সেটা হচ্ছে সীমা। তাহলে তিনি বলেছেন যে ভূত্বকের নিচে রয়েছে কি স্তর? সিয়াল স্তর, এবং তার নিচে রয়েছে ভারী সীমা স্তর। এটা তিনি বলেছিলেন। কি বলেছিলেন? 1902 সালে অস্ট্রেলিয়ার ভূতত্ত্ববিদ এডওয়ার্ড সুইস। তো এডওয়ার্ড সুইসের গ্রন্থটির নাম কি? বলবে দ্য ফেস অফ আর্থ। তার গ্রন্থটা ছিল, এডওয়ার্ড সুইসের গ্রন্থটির নাম কি? দ্য ফেস অফ আর্থ। এর পরবর্তী যে জার্মান আবহবিদ আলফ্রেড ওয়েগনার। তো প্রথমেই এই তত্ত্বগুলো দিয়েছিল। প্রথম দিকেই মহাদেশগুলি একে অপরের থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গেছিলো, সরে গেছিলো, তখন বিভিন্ন ভূগোলবিদ, বিভিন্ন বিজ্ঞানী তারা বিভিন্ন তাদের মতামত কিন্তু পোষণ করেছিল। তো তারপরে এই যে তত্ত্বগুলো তারা দিয়েছিল, কিন্তু তারা এই তত্ত্বগুলোকে খাপছাড়াভাবে দিয়েছিল। দেখো, উত্তর আমেরিকা এবং ইউরোপের দিয়েছিল, আর কোনোটারই কোনো কিছু ব্যাখ্যা দেয়নি। আবার তিনি যখন দক্ষিণ আমেরিকা, আফ্রিকা সম্পর্কে দিয়েছিলেন, মানে তার ফ্রান্সিস বেকন, তিনিও কিন্তু এইটুকু তিনি সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন। এর কোনো তত্ত্ব কিন্তু একটা ভালোভাবে যে একটা তত্ত্ব উপস্থাপন করবে যে এটাই সত্য, সেটা কিন্তু তিনি করেননি। কিন্তু এই যে জার্মান আবহবিদ যিনি ছিলেন আলফ্রেড ওয়েগনার, তিনি তাদের কি করেন? তাদের এই সমস্ত ধারণাকে কেন্দ্র করে, তাদের ধারণা লাভ থেকে কেন্দ্র করে তিনি তাদের এই যে সমস্ত ভূগোলবিদদের যে তত্ত্বগুলো রয়েছে, ধারণাগুলো রয়েছে, এই সমস্ত কিছুকে পেছনে ফেলে তিনি কি করেন? তার যে ডাই এনসেন্সটি হ্যাঙ্ক, মানে তিনি হচ্ছে কি করেন? জার্মান আবহবিদ আলফ্রেড ওয়েগনারকে নিয়ে প্রথম যারা ভূগোলবিদ এত কিছু মতামত দিয়েছিলেন, সেই মতামতগুলি সঠিক না হওয়ার কারণে, সঠিক যুক্তিসঙ্গত না হওয়ার কারণে, সেই তত্ত্বগুলোকে পেছনে ফেলে তিনি মূলত একটা তত্ত্ব যুক্তিসঙ্গতভাবে তিনি একটা তত্ত্ব উপস্থাপন করেছিলেন, এবং সেই মতবাদ তিনি দিয়েছিলেন। যুক্তিসঙ্গত তিনি মতবাদ পোষণ করেছিলেন, যার কারণে বিজ্ঞান মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছিল তার তত্ত্বটিকে নিয়ে, কারণ তিনি যথেষ্ট ভালোভাবে তিনি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এর পরবর্তী কি তার যে গ্রন্থটার নাম রয়েছে, এটা হচ্ছে ডাই এন্টেন্সটি হ্যাং কন্টিনেন্টাল অ্যান্ড ওসেইন নামক গ্রন্থে তিনি মূলত তার এই মহিসঞ্চরণ যে মতবাদটা রয়েছে তিনি প্রকাশ করেছেন, মানে মহাদেশগুলি যে সঞ্চারিত হচ্ছে সেটা সম্পর্কে তিনি তার তত্ত্বটা প্রকাশ করেছেন। যেহেতু তিনি জার্মান আবহবিদ ছিলেন, তাই তার লেখাগুলি জার্মান ভাষায় লিখিত ছিল। এর পরবর্তী সময়ে 1912-তে তিনি মূলত তার মহিসঞ্চরণ তত্ত্বটি কিন্তু প্রকাশ করেছেন সর্বপ্রথম। এর পরবর্তীতে সেটা সংশোধিত হয় ইংলিশে, ঠিক আছে। তো প্রথমেই 1915 সালে এবং 1915 থেকে 1922 সালে ইংলিশ ভাষায় এটা প্রথম সংশোধিত আকারে বের হয় মহিসঞ্চরণ মতবাদ, যেটার নাম দেওয়া হচ্ছে, তার যে গ্রন্থ মহিসঞ্চরণ মতবাদের নাম দেওয়া হচ্ছে, তার যে গ্রন্থটাতে তিনি প্রকাশ করেছেন তার নাম দেওয়া হচ্ছে দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওসেইন নামক গ্রন্থে। তো তার যে প্রথম জার্মান ভাষায় লিখিত যে সমস্ত মহিসঞ্চরণ মতবাদটা রয়েছে সেটা 1915 থেকে 1922 সালে সংশোধিত হয়, এবং সেটা মূলত তার গ্রন্থটার নামও পরিবর্তন হয়। দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওসেইন নামক গ্রন্থে কিন্তু নতুন গ্রন্থাকারে তার মহিসঞ্চরণ মতবাদটি কিন্তু প্রকাশ্যে আসে, এবং বিজ্ঞানী মহলে যথেষ্ট আলোড়ন কিন্তু সৃষ্টি হয়। এর পরবর্তী এখান থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসতে পারে আমি নোট থেকে সেই প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কিন্তু লিখতে শুরু করবে, ঠিক আছে। আমাদের সঞ্চালন মতবাদ প্রকাশ করেন কত সালে? 1912 সালে তিনি তার মতবাদ, মানে মহিসঞ্চরণ মতবাদটা কিন্তু প্রকাশ করেছিলেন। আমরা এখানেই বললাম 1912 সালে তিনি মূলত তার যে মহিসঞ্চরণ, অর্থাৎ মহাদেশগুলি যে সরে যাচ্ছে এটাকে নিয়ে তার তত্ত্বটা কিন্তু প্রথম প্রকাশ করেছিলেন। এর পরবর্তী হচ্ছে যে সময় প্যানজিয়ার ভাঙন শুরু হয় তার আগে করো, মহিসঞ্চরণ মতবাদটি পরিমার্জিত হয়, মানে সংশোধিত হয় কত সালে?
1922 সালে। সঞ্চরণ তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এর জনক কি? তাহলে মহীসঞ্চরণ তত্ত্বটা যিনি দিয়েছিলেন, অনেক বিজ্ঞানী তাদের মতবাদ পোষণ করেছেন, কিন্তু এই মহীসঞ্চরণ মতবাদটি যিনি যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিয়েছেন তিনিই তো মূলত জনক। তো তার জনক কি ছিলেন? মহীসঞ্চরণ মতবাদের জনক বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এর জনক কে ছিলেন? জার্মান আবহবিদ আলফ্রেড ওয়েগনার। ওয়েগনার মহাদেশীয় সঞ্চারণের ধারণা ব্যক্ত করেন কত সালে? মহাদেশগুলি যে সরে যাচ্ছে এই ধারণা তিনি কত সালে ব্যক্ত করেছিলেন? সর্বপ্রথম 1912 সালে জার্মান ভাষায় লিখিত ডাই ইন্টেন্সিটি হ্যাং কন্টিনেন্ট অ্যান্ড ওসেন নামক গ্রন্থে। এবার ওয়েগনার তিনি মূলত যে প্রশ্নগুলো ওয়েগনারকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে? আর যদি আসেও তাও তোমরা কনসেপ্ট যেহেতু ক্লিয়ার রয়েছে তোমরা খুব সহজেই কোশ্চেনের অ্যান্সারগুলো পেরে যাবে, ঠিক আছে? এরপরে আমরা পড়বো যে তিনি মূল বক্তব্য থেকে প্রচুর কোশ্চেন আছে, সেই মূল বক্তব্যটা জানলেই প্রচুর কোশ্চেন আবার তোমাদের হয়ে যাবে। তো এবার আমরা মূল বক্তব্য পর্যন্ত আমরা যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে যে এই যে মহীসঞ্চরণ তত্ত্বটা রয়েছে, অর্থাৎ আমাদের যে মহাদেশগুলো রয়েছে পৃথিবীর, সেই মহাদেশগুলো একে অপরের থেকে সরে গেছিল এবং এই বিষয়টাকে নিয়ে কে মতামত দিয়েছেন, ঠিক আছে? কি ভূবিজ্ঞানী, কোন ভূবিজ্ঞানী মতামত দিয়েছেন এবং এটার বিকাশ কিভাবে ঘটলো এটা সম্পর্কে আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম। এবার আমরা জানবো যে আমরা দেখলাম যে সমস্ত বিষয়কে পেছনে ফেলে একজন যুক্তিসঙ্গতভাবে যিনি মহীসঞ্চরণ মতবাদটা প্রদর্শিত করেছিলেন, ব্যাখ্যা করেছিলেন, তিনি হচ্ছে আলফ্রেড ওয়েগনার। এবার এই আলফ্রেড ওয়েগনার তিনি কয়েকটা প্রাথমিক অবস্থা দিয়েছেন, যে প্রথম দিকে তিনি তার মূল বক্তব্যে প্রাথমিক অবস্থা কিন্তু বর্ণনা করেছেন, অর্থাৎ পৃথিবীর যে মহাদেশগুলো রয়েছে সেটার কীরকম অবস্থা ছিল। আমরা জানি তিনি প্রথমেই বলেছেন যে সমগ্র মহাদেশ প্রথম দিকে একটাই ছিল, মানে মহাদেশগুলি একত্রিত ছিল, যার নাম হচ্ছে প্যানজিয়া। আর এই প্যানজিয়াকে ঘিরে একটি মাত্র মহাসাগর ছিল যার নাম হচ্ছে প্যানথালাসা। তো এই প্যানজিয়া এবং প্যানথালাসা পরবর্তীকালে ভাঙন শুরু হয়। কত সালে ভাঙন শুরু হয়? এটা হচ্ছে মেসোজোইক যুগে। মেসোজোইক যে যুগটা ছিল সেই যুগে হচ্ছে প্যানজিয়ার মূলত ভাঙন শুরু হয়। ধীরে ধীরে মেসোজোইক যুগে, মানে আজ থেকে প্রায় 22 কোটি বছর আগে প্যানজিয়ার ভাঙন শুরু হয়েছিল এবং প্রথমত প্যানজিয়া যে রয়েছে, প্যানজিয়াটা দুটো অংশে প্রথমত ভাগ হয়ে গেছিল এবং মাঝের যে জায়গাটা রয়েছে সেখানে একটা সাগর দ্বারা বিচ্ছিন্ন ছিল, অর্থাৎ প্যানজিয়ার মাঝখানের অংশটাতে একটা সাগর ছিল যেটা হচ্ছে তেথিস সাগর। এই তেথিস সাগর ছিল যেটা হচ্ছে তেথিস সাগর দুটো টুকরোর মাঝে ছিল, যার হচ্ছে এই তেথিস সাগর। তাহলে প্যানজিয়া কি দ্বারা বিচ্ছিন্ন ছিল? তেথিস সাগর দ্বারা বিচ্ছিন্ন ছিল এবং এর দুটো নাম রয়েছে, এটা হচ্ছে উত্তরাংশ, এটা হচ্ছে দক্ষিণাংশ। এবার উত্তরাংশের নাম ছিল আঙ্গারা ল্যান্ড বা লরেসিয়া এবং দক্ষিণ যে অংশটা রয়েছে সেটার নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। এবং এই অংশগুলোতে বিভিন্ন মহাদেশ ছিল। কি মহাদেশ নিয়ে গঠিত আঙ্গারা ল্যান্ড? কি মহাদেশ নিয়ে? প্রথমত আঙ্গারা ল্যান্ডের ওপরে, মানে উপরের দিক যে মহাদেশগুলো রয়েছে, নিরক্ষরেখাকে যদি আমরা ভাগ করি উপরের দিকে আমরা যে মহাদেশগুলো পাবো সেই মহাদেশগুলো কি? এটা হচ্ছে উত্তর আমেরিকা পাবো, এশিয়া মহাদেশ পাবো, ইউরোপ মহাদেশ পাবো। এই মহাদেশগুলোকে নিয়ে গঠিত ছিল কি? আঙ্গারা ল্যান্ড বা লরেসিয়া। এবার তোমার মনে হতেই পারে যে আঙ্গারা ল্যান্ড বা লরেসিয়া কেন বলা হচ্ছে, অন্য নামও তো দিতে পারতো। তো প্রথমত হচ্ছে উপরের যে অংশটা রয়েছে, অর্থাৎ তেথিস সাগরের যে উপরের অংশটা আছে না, সেই উত্তরাংশের অংশটা মূলত এই লরেসিয়া একটা ভূখণ্ড ছিল। সেই লরেসিয়ার ভূখণ্ডের নামানুসারে উত্তরাংশের, প্যানজিয়ার যে উত্তরাংশের নাম দেওয়া হয়েছিল আঙ্গারা ল্যান্ড বা লরেসিয়া, এবং সেটা কী দ্বারা গঠিত ছিল সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবং এই যে লরেসিয়া বা আঙ্গারা ল্যান্ড যে নামকরণ করেছিলেন তার নাম কি? এডওয়ার্ড সুয়েজ। তাহলে এখান থেকে অনেক প্রশ্ন হয়ে গেল। যদি প্রশ্ন আসে যে আঙ্গারা ল্যান্ড বা লরেসিয়া তেথিস সাগরের কোন দিকে অবস্থান করে, এর পাশাপাশি আসতে পারে যে আঙ্গারা ল্যান্ড কি মহাদেশ দ্বারা গঠিত। এবার কি মহাদেশ গঠিত বলে দিল কয়েকটা নাম, তারপরে আরেকটা অপশান দিয়ে দিল। তারপরে যে এই আঙ্গারা ল্যান্ড বা লরেসিয়ার নাম কি দেন সেটা হচ্ছে এডওয়ার্ড সুয়েজ। এবং এই যে উত্তরাংশের, অর্থাৎ তেথিস সাগরের বা প্যানজিয়া যে রয়েছে সেই প্যানজিয়ার উত্তরাংশের সঞ্চারণ বা উত্তরাংশের সরে যাওয়া কবে শুরু হয়, সেটা হচ্ছে কোন যুগে শুরু হয়? সেটা হচ্ছে টার্সিয়ারি উপযুগে হচ্ছে প্যানজিয়ার উত্তরাংশের সঞ্চারণ শুরু হয়, সে উত্তর দিকে সরে যায়। এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। এবার আসে গন্ডোয়া ল্যান্ডের দ্বারা, মানে
প্যানজিয়ার দক্ষিণাংশ গন্ডোয়ানা ল্যান্ড। তাহলে প্যানজিয়ার যে দক্ষিণাংশের যে অংশটা ছিল সেটার নাম কি ছিল? গন্ডোয়ানা ল্যান্ড। এই গন্ডোয়ানা ল্যান্ডটা কী দ্বারা গঠিত ছিল? আমাদের যে ভারতবর্ষ রয়েছে, যেটা বর্তমানে উত্তর মেরুর দিকে অবস্থান করছে, কিন্তু আগে যে ছিল প্রাথমিক অবস্থাতে যেটা ছিল সেটা হচ্ছে প্যানজিয়ান। এই যে প্যানজিয়ার মধ্যে আমাদের যে ভারতবর্ষ ছিল সেটা দক্ষিণাংশ, মানে গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল, যেটা হচ্ছে দক্ষিণ দিকে অবস্থিত গন্ডোয়ানা ল্যান্ড। সেই গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল হচ্ছে ভারতীয় উপদ্বীপ। এছাড়া কি ছিল? দক্ষিণ আমেরিকা ছিল, সেখানে আফ্রিকা ছিল, অস্ট্রেলিয়া ছিল, ওশিয়ানিয়া ছিল এবং আন্টার্কটিকা ছিল। এই মহাদেশগুলোকে নিয়ে গঠিত ছিল কি? গন্ডোয়ানা ল্যান্ড। এবং এই গন্ডোয়ানা ল্যান্ডের নাম দেওয়া হয়েছিল কারণ সেখানে মানে প্যানজিয়ার দক্ষিণাংশে এক ধরনের জাতি বসবাস করতো, উপজাতি, যারা হচ্ছে গন্ড উপজাতি। সেই জাতিগুলোর জন্য সেই দক্ষিণাংশের নাম দেওয়া হয়েছিল গন্ডোয়ানা ল্যান্ড। তাহলে গন্ডোয়ানা ল্যান্ডের নাম কি নাম অনুসারে হয়? সেটা হচ্ছে গন্ড উপজাতির নাম অনুসারে গন্ডোয়ানা ল্যান্ডের নামকরণ করা হয়। এই প্যানজিয়ার দক্ষিণাংশের সঞ্চারণ শুরু হয়েছিল কবে? মানে দক্ষিণার দিকে সে সরে যায়, সেটাই হচ্ছে টারশিয়ারি উপযুগে, মেসোজোয়িক যুগে। তাহলে যদি এই মানে এই যে আমি যতগুলো কোশ্চেন্স আমি এখানে দিলাম, এই প্রশ্নগুলো পরীক্ষায় কিভাবে আসতে পারে, এগুলো আমি আমাদের নোট থেকে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত প্যানজিয়ার উত্তর অংশটির নাম কি? উত্তরগুলো তোমরা দিবে, আমি তোমাদের কোশ্চেনগুলো বলছি যে প্যানজিয়ার উত্তর অংশটির নাম কি? প্যানজিয়ার দক্ষিণ অংশটির নাম কি? যে মহাদেশগুলিকে নিয়ে আঙ্গারা ল্যান্ড গঠিত হয়েছিল। আবার এর পরের প্রশ্ন, যে মহাদেশগুলোকে নিয়ে গন্ডোয়ানা ল্যান্ড গঠিত হয়েছিল। যে উপজাতির নামানুসারে গন্ডোয়ানা ল্যান্ডের নামকরণ করা হয়েছে। ভারতের যে রাজ্যে গন্ড উপজাতিদের বসবাস। মধ্যপ্রদেশে মূলত ভারতের গন্ড উপজাতিরা বসবাস করত। গন্ডোয়ানা ল্যান্ড শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? তেথিস সাগরের অবশিষ্ট যে বর্তমান রূপ, সেটা কি পর্বত সৃষ্টি হয়েছে? তেথিস সাগরের যে পলি জমতে জমতে সেখানে কিন্তু হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। এবার আসি যে এই যে প্যানজিয়া মানে আমাদের যে এই যে মহাদেশগুলি সঞ্চারণ ঘটলো, মানে মহাদেশগুলি বিভিন্ন দিকে সরে গেল বা দুটো অংশে ভাগ হয়ে গেল, এটা সঞ্চারণের কারণ কি ছিল? মহাদেশগুলি একে অপরের থেকে বিচ্ছিন্ন কেন হলো? তুমি আমি বন্ধু আমাদের মধ্যে কেন বিভেদ সৃষ্টি হলো? সেটাই হচ্ছে এর কারণ। অর্থাৎ এইভাবে মহাদেশগুলি একইভাবে মহাদেশগুলো কেন? দেখো, আমরা দুজন বন্ধু আছি, খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক, অন্যদিকে অন্য আরেকটা বন্ধু তোমাকে টানছে, তাহলে কি হলো? আমাদের মধ্যে সম্পর্কে বিভেদ সৃষ্টি হলো। তো এভাবেই হচ্ছে যে এটাই এখানে কনসেপ্ট, যেটা হচ্ছে যে মহাদেশগুলি একে অপরের থেকে বিচ্ছিন্ন কেন হয়ে গেল। প্রথমত হচ্ছে মহাদেশগুলি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রধান হচ্ছে যে আলফ্রেড ওয়েগনার মূলত দুটো শক্তির কথা উল্লেখ করেছেন। প্রথমত বৈষম্যমূলক শক্তি, আরেকটা হচ্ছে জোয়ারি শক্তি। এই দুটো বলের কারণে, অর্থাৎ প্রথমত বৈষম্যমূলক অভিকর্ষজ বল আর জোয়ারি বলের কারণেই মূলত এই যে মহাদেশগুলি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার আমরা জানবো যে বৈষম্যমূলক অভিকর্ষজ বলটা অ্যাকচুয়ালি কি। বৈষম্যমূলক অভিকর্ষজ আমি খাতা থেকে পড়াচ্ছি। তো প্রথমেই সিয়াল ভূত্বক অ্যাটমসফিয়ারে ম্যাগমার ওপর ভাসমান অবস্থায় থাকে। আমরা জানি যে সিয়াল যে ভূত্বকটা রয়েছে তার ওপর, মানে পৃথিবীকে যদি এইটুকু অংশ কাটা হয় তাহলে এখানে রয়েছে সিয়াল, তারপরে রয়েছে সীমা। তো এটার ওপর কি রয়েছে? ভূত্বকটা ভাসমান অবস্থায় রয়েছে। আমাদের যে ভূত্বক রয়েছে সেই ভূত্বকটা হচ্ছে ভাসমান অবস্থায় রয়েছে, এবং এই ভূত্বক সর্বদা কি করে? এবং ওই ভরকেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে অভিকর্ষজ বল একটি রেখা বরাবর কার্যকরী হয়। মানে ওখান থেকে একটা বল কাজ করে, যেটা কি অভিকর্ষজ বল। সেই বলটা হচ্ছে কাজ করে, যেটা ক্রমাগত পৃথিবীকে তার নিজের কেন্দ্রের দিকে টানে।
অন্যদিকে তরলের ঊর্ধ্বমুখী বল ওই রেখা বরাবর অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করে। অন্যদিকে তরলের ঊর্ধ্বমুখী বল, ওখানে কি আছে, জল রয়েছে বা এখানে ভিতরে অনেক তো লাভা টাভা রয়েছে, যার কারণে কি হচ্ছে, সেটা ক্রমাগত উপরের দিকে ওঠার চেষ্টা করছে, যার কারণে অবশিষ্ট বলের বিপরীতে কার্যকারী হয়। ওই দুই সমান বিপরীতমুখী বল, এই যে বিপরীতমুখী পরস্পর বিপরীত দিকে যাচ্ছে। প্রথমত অভিকর্ষজ বল পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে প্রত্যেকটা বস্তুকে নিজের দিকে টানছে, অপরদিকে পৃথিবীর মধ্যে পৃথিবীর কেন্দ্রে বিভিন্ন রকমের পদার্থ, ম্যাগমা, এগুলো থাকার কারণে সেই ঊর্ধ্বমুখী তরল পদার্থটা বাইরে বেরিয়ে আসার জন্য ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে বা চাপ দিচ্ছে উপরের দিকে, যার কারণে বিপরীতে একটা কার্যকারী বলের সৃষ্টি হচ্ছে। এবার এভাবে স্থির ভেবে তাই কি হচ্ছে, স্থির যখন ক্রমাগত, এটা তো ক্রমাগত হচ্ছে, ক্রমাগত হওয়ার কারণে এক সময় কি হচ্ছে, প্রচণ্ড চাপের সৃষ্টি হচ্ছে, বা যার কারণে কি হচ্ছে, এই কারণেই হচ্ছে মহাদেশগুলি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ বিপরীতমুখী বল কাজ করার জন্য কি হচ্ছে, একটা চাপের সৃষ্টি হচ্ছে, যার কারণে সেই চাপের কারণে দীর্ঘদিন ধরে এই একই প্রক্রিয়া চলার কারণে মহাদেশগুলি একসময় একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু পৃথিবী যেহেতু উপবৃত্তাকার আকৃতি হওয়ার জন্য ওই দুই বল একই রেখা বরাবর কিন্তু কার্যকরী হয় না। একটা নির্দিষ্ট রেখা বরাবর যে দুটো বল বিপরীতমুখীভাবে কাজ করবে সেটা কিন্তু হয় না, কোনোটা বেশি কোনোটা কম, যার কারণে কি হয়, কিন্তু পৃথিবী উপবৃত্তাকার আকৃতি হওয়ার জন্য ওই বল দুটি একই রেখা বরাবর কার্যকারী হয় না, এবং এই নতুন বলকে বৈষম্যমূলক অভিকর্ষজ বল বলা হয়। এবং এই শক্তি 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সবচেয়ে বেশি তীব্র ছিল, মানে এই যে বলটা কাজ করছে সেটা সবচেয়ে 45 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সবচেয়ে বেশি কাজ করে, মানে তীব্র সেখানে। এবং ভারত ও অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে আমরা একটুকে জানলাম যে ভারতীয় যে উপদ্বীপটা রয়েছে সেটা মূলত গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল, ভারতীয় উপদ্বীপটা। তো এই যে ভারতীয় উপদ্বীপ রয়েছে, এই ভারতীয় উপদ্বীপটা একসময় কি হয়েছিল, এদিকে সরে গেছিল, মানে ভারতীয় উপদ্বীপ উত্তরাংশের সঙ্গে, মানে উত্তর দিকের যে প্যাঞ্জের উত্তরাংশের সঙ্গে যুক্ত হয়েছিল, এখানে ভারত হয়ে গেছিল, এবং অস্ট্রেলিয়া এদিকে চলে এসেছিল। যখন বিপরীতমুখী বল কাজ করছে, এটা নিচের ওপরের দিকে টানছে, এটা ওপরের দিকে যাচ্ছে, আবার ওটা নিচের দিকে, ভেতরেরটা চিন্তা করো যে পৃথিবীর ভেতরে কি হচ্ছে, সেটা উপরের দিকে উঠে যাচ্ছে, আরেকটা বল নিচের দিকে কাজ করছে। তো পরস্পর বিপরীতমুখী বল কাজ করার জন্য এটাই তো বৈষম্যমূলক শক্তি, কারণ বৈষম্য মানে কি, আলাদা আলাদা বিপরীত দিকে কাজ করছে, যার কারণে কি হচ্ছে, একে অপরের থেকে মহাদেশগুলি চাপ দেওয়ার কারণে ভারত একসময় কি করছে, উত্তরাংশের সঙ্গে যুক্ত হয়ে গেছে, আবার অস্ট্রেলিয়া হচ্ছে এদিকে সরে গেছে, এবং অস্ট্রেলিয়া কি করেছে, অস্ট্রেলিয়া যে এখানে ছিল সেটা এদিকে সরে গেছে, অস্ট্রেলিয়াটা যে এখানে ছিল সেটাও হচ্ছে এখানে সরে গেছে, এবং ভারতটা উত্তরাংশের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে, যেটাকে আমরা আজকে বলছি ভারতবর্ষ, তো সেটা উত্তর দিকে সরে গেছে। এবং এই যে ভারতবর্ষ যখন ওখানে উত্তরাংশের সঙ্গে যুক্ত হলো, তখন সেখানে একটা সাগরের সৃষ্টি, একটা মহাসাগরের সৃষ্টি হলো, মহাসাগরটার নাম কি, ভারত মহাসাগর। এবং এই যে সময়কালটা ছিল, মানে যখন ভারতীয় উপদ্বীপটা যখন প্যাঞ্জের উত্তরাংশের সঙ্গে যুক্ত হলো, সেই সময়টা ছিল, সেই যুগটা ছিল হচ্ছে জুরাসিক যুগ বা টারশিয়ারি যুগ। তাহলে টারশিয়ারি যুগে যখন ভারতীয় উপদ্বীপ সেই প্যাঞ্জের উত্তরাংশের সঙ্গে যুক্ত হলো, তখন একটা মহাসাগরের সৃষ্টি হলো, যেটা হচ্ছে ভারত মহাসাগর। প্রশ্ন আসতেই পারে যে ভারত মহাসাগর কোন যুগে সৃষ্টি হয়েছিল, তাহলে জুরাসিক থেকে টারশিয়ারি যুগে ভারত মহাসাগরের সৃষ্টি হয়েছিল। এখন ভারত এদিকে সংযুক্ত হয়ে গেল, এদিকে ভারত চলে গেল, এদিকে অস্ট্রেলিয়া চলে গেল, যার কারণে একসময় ধীরে ধীরে মহাদেশগুলি একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বিভিন্ন যুগে। সেই যুগগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমাদের এক্সামের জন্য। তো প্রথমেই হচ্ছে যে দক্ষিণ আমেরিকা যেটা রয়েছে সেটা আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল ক্রিটেসাস উপযুগে। তাহলে দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল ক্রিটেসাস উপযুগে, এবং যখন দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন তার মাঝখানে একটা সাগর সৃষ্টি হলো। প্রথমে তো প্যান্থালাসা ছিল, একটি সাগর ছিল, মহাসাগর ছিল। এখন যখন দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন একটা মহাসাগরের সৃষ্টি হলো, যেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। সেই আটলান্টিক মহাসাগরের কিন্তু সৃষ্টি হলো। আর এই দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়েছিল কোন যুগে, সেটা হচ্ছে ক্রিটেসাস উপযুগে। আবার এই যে উত্তর আমেরিকা যে রয়েছে এবং ইউরোপ রয়েছে, এই উত্তর আমেরিকা এবং ইউরোপ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল হচ্ছে হোলোসিন উপযুগে। তাহলে উত্তর আমেরিকা আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, মানে ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, উত্তর আমেরিকা ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেটা হচ্ছে হোলোসিন উপযুগে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে উত্তর আমেরিকা
ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলো কোন উপযোগে, সেটা হচ্ছে হোলোসিন উপযোগে। এভাবে ধীরে 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 করে, এবং এই যে অবশিষ্ট যে জলটা রয়েছে, মানে বিভিন্ন সাগর তো সৃষ্টি করলো, এবার সাগর করার পরে বিভিন্ন মহাসাগরের সৃষ্টি করার পরবর্তী যে সাগরটা, এখানে ভারত মহাসাগর আমরা জানি জুরাসিক থেকে টারশিয়ারি যুগে ভারত মহাসাগরের সৃষ্টি হলো, এখানে সুমেরু, এখানে কুমেরু মহাসাগর সৃষ্টি হলো। অবশিষ্ট যে জলটা রয়েছে, অবশিষ্ট যে মহাসাগরটা রয়েছে, সেটার নাম দেওয়া হলো প্রশান্ত মহাসাগর। তাহলে অবশিষ্ট প্যান্থালাসা নিয়ে গঠিত হলো কোন মহাসাগর, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এখান থেকে একটা প্রশ্ন হয়ে গেল। আর এখানে আরেকটা কথা বলি যে যখন কি করে বৈষম্যমূলক অভিকর্ষজ বলের কারণে, আমরা পড়লাম যে পরস্পর বিপরীতে কাজ করে, এবং এই বৈষম্যমূলক অভিকর্ষজ বলের কারণেই কি মূলত কি হয়েছে না, ভারতীয় উপদ্বীপ অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, বা অস্ট্রেলিয়া হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের থেকে সঞ্চারিত হয়েছিল কোন বলের কারণে, সেটা হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বলের কারণে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এইচএস এক্সামের এমসিকিউ প্রশ্নের জন্য। যে এই যে জোয়ারি শক্তিটা, আমরা বললাম যে বৈষম্যমূলক অভিকর্ষজ বলের কারণে ভারতীয় উপদ্বীপ হচ্ছে বিচ্ছিন্ন হলো বা সঞ্চারিত হলো। এবার হচ্ছে জোয়ারি শক্তি, এই মহাদেশগুলো তো সঞ্চারিত হলো, এই সঞ্চারণের কারণটা কি ছিল, মহাদেশগুলি একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল কেন? প্রথমত বৈষম্যমূলক অভিকর্ষজ বলের কারণে একটি মহাদেশ আরেকটি মহাদেশের সঞ্চারিত হলো, কিন্তু যখন সরে গেল, মানে বৈষম্যমূলক অভিকর্ষজ বলের কারণে এটা হলো। আবার জোয়ারি শক্তিটা কি, জোয়ারি শক্তি হচ্ছে যখন চাঁদ ও সূর্য মিলিত আকর্ষণে, মানে যখন চাঁদ, ধরো সূর্যটা এখানে উঠছে, তো কি করবে, সূর্য তার কেন্দ্রের দিকে ক্রমাগত কি করবে, আকর্ষণ করবে। তো যেদিক দিকটা আকর্ষণ করবে, এখানে আকর্ষণ শক্তির মান কি হবে, বেশি হবে। আবার এদিকটা কি হবে, কম হবে, কারণ এই দিকটা বিপরীত দিকটা কি হবে, কম হবে। যার কারণে যেদিকে সূর্যটা রয়েছে সেদিকে কি হবে, বেশি হবে। এটা পশ্চিম দিক, তো পশ্চিম দিকে সূর্য তো পশ্চিম দিকে নেই, যাই হোক, তো যেদিকে সূর্যটা রয়েছে বা চাঁদ ও সূর্য যেদিকে অবস্থান করছে, সেই অবস্থানের কারণে কি হচ্ছে, ক্রমাগত সেটা কি করছে, তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এটা দীর্ঘদিন যাবৎ আকর্ষণ করার কারণে একসময় কি হচ্ছে, মহাদেশগুলির মধ্যে চাপের সৃষ্টি হচ্ছে, আকর্ষণ বল সেখানে কাজ করছে, একসময় সেটা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, এবং সেটা মহাদেশগুলি কোন যুগে বিচ্ছিন্ন হয়ে গেল, কি সাগরের সৃষ্টি করলো, সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো এই যে উত্তর আমেরিকা ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সেটা হচ্ছে জোয়ারি শক্তির কারণে। আবার দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সেটাও কিন্তু জোয়ারি শক্তির প্রভাবে। এবং এই জোয়ারি শক্তির প্রভাবে মূলত মহাদেশগুলি কোন দিকে সঞ্চারিত হয়, পশ্চিম দিকে সঞ্চারিত হয়। মানে জোয়ারি শক্তি সব থেকে বেশি কাজ করে পশ্চিম দিকে, ঠিক আছে, পশ্চিম দিকে। তো জোয়ারি বলের কারণে কোন দিকে মহাদেশগুলি গমন করে, সেটা হচ্ছে পশ্চিম দিকে। এবং এই জোয়ারি শক্তির কারণে মূলত, মানে জোয়ারি শক্তির বলের প্রভাবেই মূলত এই মহাদেশগুলি একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসবে সেগুলো একটু বলে দিই তোমাদের। তোমরা আমার এই যে ভিডিওটা দেখছো, আমি যে জিনিসগুলো বোঝালাম, এগুলো যদি বুঝতে পারো অবশ্যই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে কমেন্টে। ফার্স্ট প্রশ্ন যেটা হচ্ছে, ওয়েগনার মহীসঞ্চরণ কয়টি বলের কথা উল্লেখ করেন, মানে ওয়েগনার মহীসঞ্চরণের জন্য কয়টি বলের কথা উল্লেখ করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওয়েগনারের মতে মহাদেশগুলি নিরক্ষরেখার সঞ্চরণের কারণ কি, মানে মহাদেশগুলি যখন নিরক্ষরেখার দিকে সঞ্চারিত হবে, মানে এই ভারতীয় উপদ্বীপ নিরক্ষরেখার ওদিকে চলে গেছে, তো নিরক্ষরেখার দিকে সঞ্চারিত হলেই সেটা হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি। এটা উত্তরটা বলে দিলাম। উত্তর ও দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যেদিকে সরে যায় তা হলো কোন দিকে, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা, তাহলে উত্তর এবং দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যেদিকে সরে যায় তা হলো হচ্ছে পশ্চিম দিকে। জোয়ারি শক্তির প্রভাবে মহাদেশগুলি সঞ্চারিত হয় কোন দিকে, জোয়ারি বলের যে আমি বললাম, জোয়ারি বলটা যে কাজ করছে, সেই বলের কারণে মহাদেশগুলি কোন দিকে সঞ্চারিত হয়, অস্ট্রেলিয়া ও ভারত পরস্পর থেকে দূরে সরে যায়, এর ফলে যে মহাসাগরের সৃষ্টি করে, মানে অস্ট্রেলিয়া ভারত পরস্পর থেকে, মানে অস্ট্রেলিয়া যখন ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন কোন মহাসাগরের সৃষ্টি করে, এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দাও। এরপরে হচ্ছে সেন্টা ক্যাটারিনা, ভারত মহাসাগরের সৃষ্টি হয় কোন যুগে, ভারত মহাসাগরের সৃষ্টি হয় কোন যুগে, যে বলের প্রভাবে ভারত ও অস্ট্রেলিয়ার সঞ্চরণ ঘটে
সেটা কি? বর্তমান মহাদেশগুলি দীর্ঘ কোটি বছর পর পুনরায় সংযুক্ত হয়ে গঠন করে। আচ্ছা, এই যে মহাদেশগুলি একসময় বিচ্ছিন্ন হয়ে গেল, এই যে ওয়েগনারিয়ান যে সাইকেলটা রয়েছে, মানে এটা তো একটা সাইকেল, ভেঙে যাচ্ছে আবার জোড়া লাগছে, তো এটা একটা সাইকেল, এবং এটা সম্পন্ন করতে সময় লেগেছে কত? 30 থেকে 35 এরকম বছর, এত কোটি সময় লাগছে। একসময় এটা একসময় জুড়ে যেতে পারে, মানে বর্তমান মহাদেশগুলি যে রয়েছে সেটা দীর্ঘ কোটি বছর পর পুনরায় আবার একত্রিত হতে পারে, যেটাকে নাম দেওয়া হবে কি? প্যানজিয়া আল্টিমা। শূন্যস্থান পূরণ করো। আলফ্রেড ওয়েগনারের মতে প্যানজিয়ার ভাঙন শুরু হয়েছিল কোন শক্তির প্রভাবে? কোন কোন শক্তির প্রভাবে? সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ওয়েগনারিয়ান সাইকেল সম্পূর্ণ করতে সময় লাগে কত বছর? বিভিন্ন 40 থেকে 45, 30 থেকে 35, 35 থেকে 36, 36 থেকে 38। কোনটা হবে জানো? আলফ্রেড ওয়েগনারকে মহিষঞ্চরণ মতবাদের জনক বলা হচ্ছে, কিন্তু কেন জনক বলা হচ্ছে? প্রথমেই তিনি যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা দিয়েছেন। তো তিনি যে সমস্ত প্রমাণ নিরূপণ করেছিলেন মহিষঞ্চরণ মতবাদকে ভালোভাবে যুক্তিসঙ্গত করার জন্য, সেটা প্রথমত জলবায়ুগত প্রমাণ দিয়েছিলেন, ভূপ্রাকৃতিক প্রমাণ দিয়েছেন। জলবায়ুগত প্রমাণ হিমবাহ, সেখানে কয়লা, জিপসাম, এই সমস্ত এটা পুরো জলবায়ুগত যে প্রমাণটা রয়েছে সেইটাকে নিরূপণ করে, সেটাকে নির্দেশ করে, সেটাকে চিহ্নিত করে। এরপরে রয়েছে ভূপ্রাকৃতিক প্রমাণ। সেই ভূপ্রাকৃতিক প্রমাণের মধ্যে রয়েছে যে আফ্রিকা, অর্থাৎ আফ্রিকা যে রয়েছে, মানে দক্ষিণ আমেরিকা যে রয়েছে, আফ্রিকা যে রয়েছে, সেই দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা একসাথে জুড়ে গেলে সেটা মানে যুক্ত করা যাবে, সেটা জিগসোফিটের নিদর্শন এখানেই পাওয়া যায়। যে আফ্রিকার যে গিনি উপকূল রয়েছে, এই যে এটা দক্ষিণ আমেরিকা এবং এটা আফ্রিকা, এই দক্ষিণ আমেরিকা আফ্রিকার সঙ্গে কিন্তু জোড়া লাগানো যাবে। যদি এটা একসাথে আনা যায় তাহলে কিন্তু এটা জোড়া লেগে যাবে। এই যে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের যে রক অন্তরীপটা রয়েছে এবং আফ্রিকার যে গিনি উপকূল রয়েছে, সেটা একসাথে জোড়া লাগালে সেটা জুড়ে যাবে। তো এটা জিগসোফিটের নিদর্শন পাওয়া যাচ্ছে এখান থেকে। তো এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেটা যে জিগসোফিট যে তত্ত্বের প্রমাণ দেন সেটা মহিষঞ্চরণ তত্ত্ব। আর জিগসোফিট অনুযায়ী ব্রাজিলের রক অঞ্চলের আফ্রিকার যে অংশের সঙ্গে মিলে যায় সেটা কি? গিনি উপকূলে। জিগসোফিট অনুযায়ী আফ্রিকার পশ্চিমে স্ফীত অংশ উত্তর আমেরিকার যে অংশের সঙ্গে মিলে যায় সেটা মেক্সিকো উপসাগরের সাথে। জিগসোফিট যে মতবাদের সঙ্গে যুক্ত সেটা মহাদেশীয় সঞ্চরণ। জিগসোফিট যে মতবাদের সঙ্গে যুক্ত সেটা মহাদেশীয় সঞ্চরণ। জিগসোফিটের নিদর্শন যে সাগরের পার্শ্ববর্তী ভূখণ্ডে দেখা যায় সেটা আটলান্টিক মহাসাগরের উভয় উপকূলে কিন্তু দেখা যায়। জিগসোফিটের ধারণা প্রদান করেন কি? ওয়েগনার, আলফ্রেড ওয়েগনার। আলফ্রেড ওয়েগনারের মতে আগ্নেয় উদ্ভিদজাত যে সাদৃশ্য আটলান্টিক মহাদেশের যে দেশগুলির উপকূলে দেখা যায় তা উত্তর আমেরিকা, ইউরোপের মধ্যে, উত্তর আমেরিকা যে রয়েছে এবং ইউরোপের মধ্যে তিনি আগ্নেয়জাত মানে আগ্নেয় উদ্ভিদজাত যে বস্তুগুলো রয়েছে সেগুলো তিনি সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন। মানে আটলান্টিক মহাদেশের উভয় উপকূলে আগ্নেয় উদ্ভিদজাত সাদৃশ্য তিনি খুঁজে পেয়েছিলেন। ভূপ্রাকৃতিক প্রমাণ হয়ে গেছে। তারপরে পুরো জলবায়ুগত প্রমাণ, মানে যেটা হিমবাহ, জিপসাম, যে এই বিষয়গুলো কিটাকে নিরূপণ করে, কোন বিষয়টা প্রমাণ নিরূপণ করে, সেটা পুরা জলবায়ুগত প্রমাণ। তারপরে পুরা জীবগত প্রমাণ। পুরো জীবগত কি? প্রাণী, উদ্ভিদ ও প্রাণী, মানে মহাদেশগুলি যে সঞ্চারিত হয়েছে তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ যে তিনি কয়েকটি প্রাণীকে দেখেছেন, মানে প্রাণীর সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন যেটা পরস্পর মানে বিপরীত দিকে অবস্থিত মহাদেশে ছিল। সেরকম প্রাণী। তো মেসোসোরাস বা লিস্টোসোরাস এক ধরনের কি ধরনের প্রাণী? এইভাবে প্রশ্নগুলো আসবে। সেটা জলজ কুমির তথা সরীসৃপ। এরপরে যেটা রয়েছে লুম্ব্রিসিড বা মেগাস্কোলসিড যে প্রাণীটা রয়েছে সেটা কি ধরনের প্রাণী? কেঁচোর মতো প্রাণী। সাইগোনাস্থাস যে প্রাণীটা রয়েছে সেটা কি ধরনের প্রাণী? এক ধরনের বৃহৎ কুমির। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর মার্সুপিয়াল, এক ধরনের ক্যাঙ্গারু জাতীয় উদ্ভিদ, এবং এই যে জীবাশ্মটা রয়েছে সেটা ওপোসাম। গ্লসোপটেরিস যে রয়েছে সেটা এক ধরনের ফার্ন জাতীয় উদ্ভিদ যেটা বর্তমানে কাশ্মীরে দেখা যায়, এবং সেটার যে জীবাশ্মটা রয়েছে মানে গ্লসোপটেরিসের যে জীবাশ্মটা রয়েছে সেটা গঙ্গা মস্টেরিস। প্রশ্নটা আসবে যে গ্লসোপটেরিস কি? গ্লসোপটেরিস এক ধরনের ফার্ন জাতীয় উদ্ভিদ।
চার্ট আকারে এটা মুখস্থ করে নেবে। এরপরে যেটা রয়েছে যে আলফ্রেড ওয়েগনার এই পুরা জলবায়ুগত এই 3টি প্রমাণ ছাড়াও অন্যান্য প্রমাণ তিনি দিয়েছিলেন, যার মধ্যে অন্যতম হচ্ছে মেরু ভ্রমণ। মেরু ভ্রমণ কি? মেরু ভ্রমণ হচ্ছে মহাদেশগুলি যখন একে অপরের থেকে সঞ্চারিত হচ্ছে, অর্থাৎ এটা পৃথিবীর দুটো মেরু রয়েছে, একটা সুমেরু বিন্দু একটা কুমেরু বিন্দু রয়েছে এবং মেরু একটা রয়েছে। সেই মেরুটা ক্রমাগত সঞ্চারিত হচ্ছে, কি হচ্ছে না, মেরু সবসময় স্থির, কিন্তু মহাদেশগুলি যখন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে তখন মনে হচ্ছে যে মেরুর স্মরণ ঘটছে। এই যে মেরুর আপাত স্মরণ টাকেই বলা হচ্ছে মেরু ভ্রমণ। মানে মেরুর আপাত স্থানান্তরকে কি বলা হয়? মেরু ভ্রমণ। মানে মেরু এক জায়গা থেকে অন্য স্থানে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে মেরু ভ্রমণ। এবং এই মেরু ভ্রমণের ধারণা কে দিয়েছিলেন? রানকন এবং ব্ল্যাকেট, PS ব্ল্যাকেট, তারাই মূলত এই মেরু ভ্রমণের ধারণা দিয়েছিলেন। তো এই হলো আজকের ক্লাস। কেমন লাগলো তোমাদের ক্লাসটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তার সাথে সাথে আমি যে কোশ্চেন্সগুলো দিলাম অবশ্যই তোমরা সেগুলো উত্তর করে নেওয়ার চেষ্টা করবে। আর প্রথম দিকে আমি পাশাপাশি বললাম যে আমি যেভাবে কোশ্চেনগুলো বললাম সেই কোশ্চেনগুলো যাতে একটা পেজের মধ্যেই লেখা হয়, মানে ছোট ছোট করে একটা পেজের মধ্যেই লেখা হয়, যাতে তোমাদের রিভিশন খুব দ্রুততার সাথে হতে পারে। তো এটার জন্যই আজকের এই ভিডিওটা। আর পাশাপাশি বলবো যে যদি আমার থেকে নোট সংগ্রহ করতে চাও, মানে এই চ্যাপ্টারের আরও মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যদি তোমরা নোটটা নিতে চাও অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসের জন্য।